আচ্ছা, এখন চাপের আরো কিছু একক আছে। এখন চাপের আরো কিছু এ- এককের মধ্যে একটা সংজ্ঞা কি আহ, শুনছো? যে এই যে সমুদ্র সমতলে, না সরি, 45 ডিগ্রি সমুদ্র সমতলে যে পরিমাণ বায়ুচাপ 760 মিলিমিটার পারদস্তম্ভের সমান হয় তাকে এক বায়ুমণ্ডল চাপ বলে। এটা মেবি 19 ছিল, ওই যে একটা একটা এক্সপেরিমেন্ট ছিল না, টরিসেলি শূন্যস্থান পরীক্ষা না কি জানি। আচ্ছা, এগুলো বাদ দাও, না শুনলে নাই। এখন এইসবে আমাদের, এখন জাস্ট এখানে যেটা মাথায় রাখতে হবে যে এক বায়ুমণ্ডলীয় চাপ, এটাকে বলা হয় এক অ্যাটমসফেরিক প্রেসার বা 1 ATM। এখন এটা তুমি মাথায় রাখবা, সংজ্ঞাটা এটা এটা লাগবে না। এক এটিএম সমান হচ্ছে 760 মিলিমিটার মার্কারি। মার্কারি মানে হচ্ছে পারদ। তো এইটা, এই হাজারি বইয়ের সংখ্যাটা আছে, তুমি এটা এই পড়ে নিও যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 ডিগ্রি সমুদ্র সমতলে 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপকে আমরা এক বায়ুমণ্ডলীয় বা 1 ATM চাপ বলি। এখন তাহলে এক অ্যাটমসফেরিক চাপ বা এক বায়ুমণ্ডলীয় চাপ সমান হচ্ছে 760 মিলিমিটার মার্কারি। ওকে, এখন আমি যদি এটাকে সেন্টিমিটারে লিখি, তাহলে এটা কি হবে বলো? একবার বলো। বললাম যে আমি তো এটা মিলিমিটার মার্কারিতে লিখলাম, এখন যদি আমি এটা সেন্টিমিটারে লিখি তাহলে কি হবে? এটা তো 10 দিয়ে ভাগ হবে। ভাগ কেন হবে মিলিমিটার থেকে? হ্যাঁ হ্যাঁ, এটা 10 দ্বারা ভাগ হবে, তাহলে এখানে ভাগ হলে কি হবে, 76 হবে না? এটা হবে 76 সেন্টিমিটার মার্কারি। এটা কি বুঝছো? হ্যাঁ। আচ্ছা, আবার যদি মিটারে লিখি তাহলে আবার 100 দ্বারা ভাগ হবে, তাহলে এটা কত হবে, 0.76 মিটার মার্কারি। তো মিলিমিটার, সেন্টিমিটার এবং মিটার, এই তিনটা মানে একটা থেকে অন্যটাতে নিয়ে যাওয়া শিখলেই হবে। এখন এটাতে এই কিলোমিটার পর্যন্ত যাওয়া লাগে না আর কি, মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার এই তিনটের মধ্যেই জানলেই আমাদের চলে যায়। এখন আরেকটা আছে। আচ্ছা, এটা উপর দিয়ে লিখি। এখন এই যে আরেকটা যেটা জানতে হয়, 1 ATM সমান 101 325 প্যাসকেল। এইটা মুখস্থ রাখতে হবে অবশ্যই, যে 1 ATM সমান 101 325 প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার। এখন আমি যদি এটাকে কিলো প্যাসকেলে লিখি তাহলে এটা কি হবে, 101, আমি যদি এটাকে কিলো প্যাসকেলে লিখতে যাই তাহলে অবশ্যই 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে এখানে 0.3 ঘর সামনে আসবে। এগুলো কি ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তো চাপের এগুলা এককই আছে, প্যাসকেল, কিলো প্যাসকেল, মিটার মার্কারি, মিলিমিটার মার্কারি, সেন্টিমিটার মার্কারি, নিউটন পার মিটার স্কোয়ার, এগুলাই। এরপরে আয়তন, এর এর যে একক এটা, আচ্ছা এটা এই লিখে দেওয়া হয়নি, তাপমাত্রার যে এসআই একক এটা হচ্ছে কেলভিন, আর চাপেরটা তো লিখে দিলাম প্যাসকেল, আর এটা হচ্ছে মিটার কিউব। এটা মুখস্থ রাখবা, 1 মিটার কিউব সমান 1000
লিটার। এইটা মুখস্থ থাকলে বাকিগুলো বের করতে পারবা। আচ্ছা, 1 মিটার কিউব সমান 1000 লিটার, আমরা বুঝলাম। আচ্ছা, 1 মিটার সমান কয় ডেসিমিটার? 1 মিটার সমান হচ্ছে 10 ডেসিমিটার বেশি। এবং 100 সেন্টিমিটার। ওকে, তাহলে এখন বলো যে 1 মিটার কিউব সমান কি হবে? 10 কিউব ডেসিমিটার কিউব, না? এটা হবে না? হুম। ওকে, হ্যাঁ। এখন দেখো, আবার আমরা জানি যে 1 মিটার কিউব সমান কি? 1000 লিটার। 1000 মানে কি? 10 কিউব লিটার। তাহলে 10 কিউব ডেসিমিটার বা 1000 ডেসিমিটার কিউব সমান 1000 লিটার। তাহলে 1 ডেসিমিটার কিউব সমান কি হবে? 1 লিটার হবে না? হ্যাঁ। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, তাহলে 1 মিটার কিউব সমান হচ্ছে 1000 লিটার, আর 1 ডেসিমিটার কিউব সমান হচ্ছে 1 লিটার। ওকে, এখন আমি যদি এখান থেকে সেন্টিমিটার কিউবের দিকে যদি যাই, তাহলে এখন এখানে খেয়াল করো। এখন 1 মিটার কিউব সমান কি হবে? 10 টু দি পাওয়ার 2, মানে 100 সেন্টিমিটার, তার উপরে কিউব, মানে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। এখন তাহলে এখন বলো যে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব সমান 1 মিটার কিউব, আবার 1 মিটার কিউব সমান হচ্ছে 1000 লিটার। তাহলে 1 সেন্টিমিটার কিউব সমান কি হবে? 1000 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 6, তাহলে কি হবে? 10 ইনভার্স 3 হবে না? হ্যাঁ। এবং এটা তুমি যে কোনো একভাবে মনে রাখতে পারো। এবং এখন যদি আমি এটা উল্টাই দেই, 1 লিটার সমান কি হবে? 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব হবে। এই দুইটাই কি বুঝছো? না এই বুঝলে বলতে নিচেটা পারো। বুঝিনি। কোনটা? 1 লিটার সমান 10 টু দি পাওয়ার এই যে থ্রি দেখো, সেন্টিমিটার কিউব যেটা। এই যে তুমি এই লাইন থেকে বের করো, 1000 লিটার সমান 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। তাহলে 1 লিটার সমান কি হবে? 10 টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 1000 হবে না? হ্যাঁ। এ- তাহলে কি হয়? 1 লিটার সমান কি হয়? 10 টু দি পাওয়ার 3 হবে না এখানে? হ্যাঁ, হবে। এই যে আমি তো এটাই এখানে লিখলাম যে 1 লিটার সমান 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব। এখন বুঝছো? হুম, বুঝছি। ওকে, তাহলে তুমি এটা, এই যে দেখো, এই দুইটার যে কোনো একটা মনে রাখলে কিন্তু তুমি আর একটা বের করতে পারবা, যে 1 সেন্টিমিটার কিউব সমান কত লিটার, অথবা 1 লিটার সমান কত সেন্টিমিটার কিউব। তাহলে তুমি সেন্টিমিটার কিউব এবং লিটারের মধ্যে সম্পর্কগুলো বের করতে পারবে। এখন কি মি- এখন তো মনে হয় না মিলিলিটারের সাথে সম্পর্কটা শিখাইতে হবে। তুমি মিলিলিটারটা এমনিতেই বের করতে পারবে। আচ্ছা, এখানে একটা জিনিস শিখাই মিলিলিটার দিয়ে। তোমার যদি লিটার গুলা সবগুলা মনে থাকে, তাহলে তুমি লিটারকে 1000 দ্বারা গুণ করে অবশ্যই মিলিলিটারের সাথে সম্পর্কটা বের করতে পারবা। তবে যেই জিনিসটা সবচেয়ে বেশি লাগে, 1 লিটার সমান 1000 মিলিলিটার, এটা আমরা জানি। 1000 মিলিলিটার মানে 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব। এখন বলো তো, 1 মিলিলিটার সমান কি হবে? 1 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার কিউব। এটা বুঝছো? হুম। ওকে, তাহলে এই যে 1 সেন্টিমিটার কিউব সমান যে 1 মিলিলিটার, এটা মনে রাখবা। আর 1 ডেসিমিটার কিউব সমান কত? 1 লিটার। 1 মিটার কিউব সমান 1000 লিটার। ওকে, এগুলাই হচ্ছে সম্পর্ক। এগুলা অবশ্যই মনে রাখতে হবে ভালোভাবে ম্যাথ গুলা পারার জন্য। ওকে, আশা করি এগুলো ক্লিয়ার হয়েছে। এগুলো অবশ্যই ভালোভাবে
এই যে খাতার মধ্যে নিজে আবার বুঝে বুঝে নোট করে রাখবা। আচ্ছা, এরপরে আর দুইটা জিনিস শিখতে হয়। এইগুলো হচ্ছে এসটিপি, স্ট্যান্ডার্ড, সরি, টেম্পারেচার এন্ড প্রেসার। আচ্ছা, এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তো এসটিপি তে তাপমাত্রা ধরা হয় কত? এসটিপি তে তাপমাত্রা হচ্ছে 0°C। এসটিপি তে তাপমাত্রা হচ্ছে 0°C। তো 0°C মানে কত? 273 কেলভিন। আমরা তো এটা জানি। এবং চাপ কত এখানে? চাপ হচ্ছে 1 atm। 1 atm সমান কত? 101 325 প্যাসকেল। একটু আগেই লিখে দিলাম। এবং এইখানে মোলার আয়তন বলতে 1 মোল কোনো গ্যাসীয় পদার্থের আয়তন, এইটা হয় 22.4 লিটার। এগুলো তো 19-এ ছিল আমার মনে হয়। মনে হয় না, এগুলো ছিল হুম অবশ্যই 19-এ। আচ্ছা, এরপরে আছে এসএটিপি। স্ট্যান্ডার্ড, এটা মেবি এমবিএন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড এমবিএন টেম্পারেচার এন্ড প্রেসার। ওকে। এইখানে টেম্পারেচার হচ্ছে 25°C। তো 25-এর সাথে তুমি যদি 273 যোগ করো, এটা হবে 298 কেলভিন। আর এইখানে তোমার বায়ুমণ্ডলীয় চাপ ধরা হয় 100 কিলো প্যাসকেল। ওকে। আর মোলার আয়তন, এটা হচ্ছে 24.789 এত লিটার। ওকে। আর দুইটা জিনিস আছে। একটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা। এটা হচ্ছে 0°C বা 273 কেলভিন। আর একটা টার্ম আছে কেমিস্ট্রিতে, এটা হচ্ছে কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার। কক্ষ তাপমাত্রা হচ্ছে 25°C অথবা 298 কেলভিন। এগুলা মাথায় রাখতে হবে। ওকে। হ্যাঁ, এরপরে এই চ্যাপ্টারের যেসব জিনিসপত্র থেকে এই চ্যাপ্টারটা শুরু, এটা হচ্ছে বয়লের সূত্র। এখন এইটা এইসব মানে বিজ্ঞানীর নাম অনুযায়ী আর কি নামকরণ হয়েছে। তো বয়লের সূত্র হচ্ছে টেম্পারেচার
বা তাপমাত্রা স্থির থাকে, এটা মাথায় রাখবা। তো এটা হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন নির্দিষ্ট ভরের কোনো এর আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের স্থানানুপাতিক ওই গ্যাসের স্থানুপাতিক। ওকে, এইটা হচ্ছে বয়লের সূত্রের বিবৃতি। এখন দেখো, যদি কোনো একটা স্থির তাপমাত্রা যদি টি হয়, ধরো স্থির তাপমাত্রা টি, টি তে কোনো গ্যাসের আয়তন ভি, চাপ পি। এই চাপটা মূলত প্রযুক্ত চাপ বা বাহ্যিক চাপ আসলে। তো এখন আগে সূত্রটা লেখার আগে আমরা এখানে কিছু জিনিস খেয়াল করি। ধরো এইটা একটা গ্যাস পাত্র, এর আয়তন হচ্ছে ধরলাম 20 লিটার। এখন এইখানে এই প্রযুক্ত চাপ মানে কি, এইখানে এইখানে প্রযুক্ত চাপ মানে তুমি বাইরে থেকে ওই গ্যাস পাত্রের উপর যে পরিমাণ চাপগুলো প্রয়োগ করবা, এটা হচ্ছে বাইরে থেকে চাপ। এখন তুমি যদি এই গ্যাস পাত্রের উপর যদি এই বাইরে থেকে এইভাবে এইভাবে যদি চাপ প্রয়োগ করো, এখন দেখো তুমি বাইরে থেকে যত জোরে চাপ প্রয়োগ করবা বা তুমি যত বল প্রয়োগ করে বা যত শক্তি দিয়ে গ্যাস পাত্রটাকে তুমি চাপ দিয়ে ধরবা, যেমন একটা বেলুন হইতে পারে অথবা ফুটবল হইতে পারে অথবা সহজে চুপসে যায় এমন কোনো যে কোনো বস্তু হইতে পারে। তো এমন বস্তুগুলাকে তুমি যত বেশি বাইরে থেকে বল প্রয়োগ করবা, তারা কিন্তু তত বেশি চুপসে যাবে, এবং চুপসে গেলে তো অবশ্যই তাদের আয়তন হ্রাস পায় না। এখন এটা তোমার কার উপরে ডিপেন্ড করতেছে, তোমার চাপের উপরে। তুমি যত বেশি চাপ প্রয়োগ করবা, এখন এই অবস্থায় এখন এখন এই অবস্থা থেকে তার অবস্থা অবশ্যই এইরকম হয়ে যাবে। সো এটা সে চুপসে যাবে অবশ্যই। এটা হচ্ছে চুপসানো অবস্থা। এখন এটা তোমার হইছে কেন? এটা তোমার হইছে বাইরে থেকে চাপ প্রয়োগ করার জন্য। তুমি যত বেশি চাপ দিচ্ছ, তার আয়তন তত বেশি হ্রাস পাচ্ছে। তো চাপ যত বৃদ্ধি পাচ্ছে, আয়তন তত হ্রাস পাচ্ছে। আবার ধরো তুমি চাপ প্রয়োগ করে যদি ছেড়ে দাও, হ্যাঁ, এখন তোমার যদি পি ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, মানে তুমি আগে যতগুলা তোমার এই প্রযুক্ত চাপ ছিল বা তোমার হাত দিয়ে তুমি যে পরিমাণ বল প্রয়োগ করছো, ওই পরিমাণ বল প্রয়োগ করা তুমি যদি ছেড়ে দাও, তাহলে সে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। এইটাই তো হয়। এখন এই পূর্বের অবস্থায় সে এই ফিরে গেল কেন? কারণ তুমি তার উপর যে চাপ প্রয়োগ করতেছো, ওইগুলা চাপ তুমি সরাই নিয়েছো। মানে তোমার চাপের পরিমাণ যত বেশি হচ্ছে, আয়তন তত হ্রাস পাচ্ছে। চাপ সরাই নিচ্ছ বা চাপের পরিমাণ যত হ্রাস পাচ্ছে, আয়তন তত বৃদ্ধি পাচ্ছে। তো এই সম্পর্কটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে একটা বাড়লে একটা কমবে, একটা কমলে আর একটা বাড়বে। তাহলে এখন একটা জিনিস এইখানে বলো, যে এখানে কে কার উপরে নির্ভরশীল? আয়তন চাপের উপর নির্ভরশীল নাকি চাপ আয়তনের উপরে নির্ভরশীল? বলো।
এখানে তো আয়তন চাপের উপর নির্ভরশীল। হ্যাঁ, এটা হচ্ছে আয়তন চাপের উপরে নির্ভরশীল। তো সমানুপাতিক সম্পর্কগুলোকে এইভাবে লেখা হয় যে আয়তন সমানুপাতিক 1/p। 1/p মানে ব্যস্তানুপাতিক, মানে একটা আরেকটার উল্টো। এবং এই সমানুপাতিক সম্পর্কে এইটা হয় হলো ডিপেন্ডেন্ট, আর এই দিকেরটা হয় ইন্ডিপেন্ডেন্ট। মানে এখানে ভি পি এর উপরে নির্ভরশীল, পি কিন্তু কোনোভাবে ভি এর উপরে নির্ভরশীল না। তুমি চাপ বাড়ালে আয়তন কমবে, চাপ কমাইলে আয়তন বাড়বে। ওকে, এখন ভি আর পি হচ্ছে একটা আরেকটার উল্টো। এইটা এটা বুঝছো হ্যাঁ, সম্পর্কটা? বুঝছি। ওকে, হুম। এখন এখন দেখো, আমি যদি এখানে সম্পর্কটা আবার যদি লিখি, তাহলে সম্পর্কটা হচ্ছে এইরকম। এখন আমরা তো জানি যে সমানুপাতিক চিহ্ন যদি উঠাই দেই, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক এবং সমান চিহ্ন নিয়ে আসা লাগে। এখন আমি যদি পি এখানে গুণ করে দিই, তাহলে এখানে কি হবে? পিভি সমান কি হবে না? এখন এটা দ্বারা বোঝায় যে সকল অবস্থায় কোনো গ্যাসের চাপ ও আয়তনের গুণফল হবে কনস্ট্যান্ট। হ্যাঁ, এখন যদি আমি এটা তোমাকে অন্যভাবে যদি এটা বুঝাই, এইটাই খেয়াল রাখবা যে সকল অবস্থায় চাপ এবং আয়তনের গুণফল হবে ধ্রুবক। ধরো এখানে একটা বেলুন আছে, এর ভি আমরা ধরে নিলাম 10 মিটার কিউব, এবং এইখানে যে তোমার এই বাইরে থেকে যে চাপটা ধরলাম, এটা শুরুতে অনেক কম। তোমার বাইরে থেকে যে চাপটা এটা হচ্ছে 3 মিটার কিউব। তাহলে সরি, চাপের একক তো মিটার কিউব হবে না, এটা হচ্ছে 3 প্যাসকেল। এখন এইখানে পি আর ভি এর গুণফল 30। এখন আমি যদি কোনো ভাবে যদি আমি চাপের মানটা ধরো 5 করলাম, 5 প্যাসকেল, তাহলে এখন আমাদের বয়েলের সূত্র অনুযায়ী কি হওয়ার কথা? যে চাপ এবং তুমি চাপ যদি বৃদ্ধি করো, তাহলে আয়তন এই যে কি হবে বয়েলের সূত্র অনুযায়ী? আয়তন হ্রাস পাবে। আয়তন হ্রাস পাবে। এবং আমরা আরেকটা জিনিস শিখলাম যে সকল অবস্থায় এখানে পি ভি এর মানটা সমান থাকবে। তো পি এর মান যদি 5 হয়, তাহলে পি ভি এর মান সেম রাখার জন্য ভি এর মানটা কি হইতে হবে? এইখানে সবসময় পিভি কে 30ই হইতে হবে, কারণ পি এবং ভি এর গুণফল সবসময় ধ্রুবক থাকবে। এই যে আমরা তো এখানে তো দেখলাম। তাহলে পি যদি 5 হয়, ভি হবে কত? 6 হবে না? হুম। আচ্ছা, আবার তুমি যদি চাপের মান যদি আরো বাড়াও, তুমি যদি 6 করো, 6 প্যাসকেল হইলে কি হবে? এটা আরো হ্রাস পাবে। হ্রাস পেয়ে কি হবে? 5 হবে, এর গুণফলটাকে ধ্রুবক রাখার জন্য। এবং তুমি যদি এর মানটা আরো বাড়াও, যে 10 করো, তাহলে এটা অনেক বেশি ছোট হয়ে যাবে, তখন ভি এর মান হবে 3। এটা না, কারণ এটা আমরা বয়েলের সূত্র থেকে অলরেডি জানি যে চাপ বাড়াইলে আয়তন আস্তে আস্তে কমতে থাকবে। এবং এটা ম্যাথমেটিক্যালি এটা দেখা যায় যে পিবি এর এই যে গুণফল, এটাকে ধ্রুবক রাখার জন্য চাপ যত বৃদ্ধি করবে, ভি এর মান ওই হিসাবে হ্রাস পেতে থাকবে। এখন দেখো, এখন পি এবং ভি এর মান যে সবসময় ধ্রুবক, এখান থেকে আমরা কি লিখতে পারি? যে আমি যদি এটাকে বলি, এটা P1, এটা V1, এটা P2, এটা V2, এটা P3, এটা V3, এটা P4, এটা V4, তাহলে দেখো সব ক্ষেত্রে P1 V1 ও যা, P2 V2 ও যা, P3 V3 ও তাই না? তো সবগুলাই সমান। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি।
এইটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ, যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইজ ইকুয়াল টু P3 V3, অথবা তুমি Pn Vn পর্যন্ত। তবে আমাদের ম্যাথ করার জন্য P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 পর্যন্তই লাগে। এটা হচ্ছে বয়েলের সূত্রের সমীকরণ। এটা কি বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা যদি গ্রাফ যদি পড়ি, এটা কি, এটা হচ্ছে আয়তন বনাম চাপের লেখচিত্র। এখন দেখো, ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আয়তন, আর এক্স এক্সিস বরাবর হচ্ছে চাপ বা পি। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যেহেতু এক্স এক্সিস বরাবর যেহেতু চাপ, হ্যাঁ, তুমি এক্স এক্সিস বরাবর যত সামনে যাবা তত চাপের মান বাড়তে থাকবে। এটা না, তুমি যত এক্স এক্সিস বরাবর সামনে যাবা হুম। তত চাপের পরিমাণ বাড়তে থাকবে। এখন আমি যদি এখানে বেশ কিছু পয়েন্ট যদি আমি যদি লিখি, এই পয়েন্টগুলো তো দেখা যাচ্ছে আশা করি। তাহলে এখন দেখো, এই যে ফার্স্ট পয়েন্টটাতে চাপের মান সবচেয়ে কম। এখন ফার্স্ট পয়েন্টটার জন্য যে চাপের মান যে সবচেয়ে কম, এই পয়েন্টটার জন্য আয়তনের মান এই কি হবে বলতো? বেশি হবে। এই পয়েন্টটার জন্য আয়তনের মান হবে সবচেয়ে বেশি। তাহলে আমি যদি এই পয়েন্টটা বরাবর যদি ওয়াই অক্ষতে যদি একটা আয়তনের মান দেই, তাহলে এটা হবে সবচেয়ে বেশি। আবার সেকেন্ড পয়েন্টটার জন্য চাপ কিন্তু একটু হলেও বৃদ্ধি পেয়েছে, তাই না? সেকেন্ড পয়েন্টটাতে এসে চাপ বৃদ্ধি পাইছে, আয়তন কি হবে? আয়তন হ্রাস পাবে। হ্রাস পাবে। ওকে, তাহলে এই এই ধরলাম যে সেকেন্ড পয়েন্টটা বরাবর এইরকম, থার্ড পয়েন্টটাতে আরো হ্রাস পাবে, ফোর্থ পয়েন্টটাতে। এটা মূলত এইভাবে হ্রাস পাইতে পাইতে এইটা একটা এরকম কার্ভের একটা শেপ হয়ে যায়। এখন লেখচিত্রটা, এখন আমরা যদি সবগুলা পয়েন্ট এইভাবে বের করে করে যদি বসাই, দেখবা যে একটা এরকম কার্ভ হয়ে যাবে আসলে। তো এইটা তোমাকে মনে রাখতে হবে যে বয়েলের সূত্রের এই গ্রাফটা এরকম, যে ভি ভার্সেস পি এর গ্রাফটা হচ্ছে এরকম। এটা একটা কার্ভ গ্রাফ। এবং এইখানে একটা জিনিস খেয়াল করো, এরা কার্ভ হলেও এরা ওয়াই অক্ষকে অথবা এক্স অক্ষকে কিন্তু ছেদ করবে না। কেন ছেদ করবে না? এখন দেখো, এই যে এই গ্রাফটা, আচ্ছা দেখো, এখন যদি এই গ্রাফটা যদি এক্স অক্ষকে ছেদ করে, এক্স অক্ষকে ছেদ করলে সেখানে ভি এর মান এই যে কত হয়ে যাবে ওই পয়েন্টে? বলো। মানে এই গ্রাফটা যে পয়েন্টে এক্স অক্ষকে ছেদ করবে সেই পয়েন্টে ভি এর মান এই কি হয়ে যাবে? জিরো। হ্যাঁ, ওই পয়েন্টে ভি এর মান হয়ে যাবে জিরো। বাট ভি কি জিরো হওয়া সম্ভব? ভি তো জিরো হওয়া সম্ভব না। না। মানে আমাদের বাস্তবিক জীবনে তো এমন কোনো বস্তু পাওয়া যাবে না যে যার আয়তনই শূন্য। আয়তন শূন্য হলে তো সেখানে কোনো বস্তুই থাকবে না। বস্তু থাকলে অবশ্যই তার একটা আয়তন থাকে। তো এই জন্য এগুলা কোনো অক্ষকেই এই গ্রাফটা মূলত ছেদ করে না। এটা মাথায় রাখ। আচ্ছা, এটা হচ্ছে ভি ভার্সেস পি এর গ্রাফ। হ্যাঁ, এখন আমাদের যে সূত্রটা যে ছিল, সূত্রটা ছিল কি? ভি প্রপোর্শনাল
1/p, আমরা এখান থেকে লিখছি ভি কে পি। এখন আমি যদি এখান থেকে আরেকটা গ্রাফ যদি নেই, এটা হচ্ছে ভি বনাম 1/p এর গ্রাফ। এটার জন্য এখানে সরলরেখা একটু লাগবে, তো সরলরেখা এটা আশা করি পারবা। এখন দেখো ভি বনাম পি, তো ভি কে আমি যদি ওয়াই অক্ষ বরাবর লিখি আর 1/p কে আমি যদি এক্স অক্ষ বরাবর লিখি, একটা জিনিস খেয়াল করো, এই যে এই সমীকরণটাতে ভি লিখছি আমি ওয়াই অক্ষ বরাবর, তো আমি যদি ভি এর জায়গায় ওয়াই লিখি, 1/p কে লিখছি এক্স অক্ষ বরাবর, আমি যদি 1/p এর জায়গায় এক্স লিখি, আর কে যে ধ্রুবক, এটাকে আমি যদি এম এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এই গ্রাফটা কার মতো হচ্ছে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর মতো। তো এটা কার সমীকরণ বলো তো, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স? মূল বিন্দুগামী। হ্যাঁ, এটা হবে মূলবিন্দুগামী একটা সরলরেখা। তো মূলবিন্দুগামী হলেও এটাও মূলবিন্দুকে ছেদ করবে না, কারণ ধরো যে এ যদি মূলবিন্দুকে ছেদ করে, তাহলে মূলবিন্দুতে 1/p এর মানও হয়ে যাবে জিরো, ভি এর মানও হয়ে যাবে জিরো। এটা না, মূলবিন্দুতে তো দুইটাই জিরো হবে। তো যদি জিরো হয় তাহলে পি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, 1/0 মানে ইনফিনিটি, ভি জিরো। তো এগুলা দুইটাই কিন্তু সম্ভব না, যে চাপের মান ইনফিনিটি, তো চাপ তুমি ইচ্ছা মতো বাড়াইতে পারো, বাট এমন এমন একটা মান পর্যন্ত তো বাড়াইতে তুমি পারবা না যেখানে গিয়ে চাপের মানটা ইনফিনিটি হয়ে যায়। তো মানে চাপেরও ইনফিনিটি মান সম্ভব না এবং ভি এর মানও জিরো সম্ভব না। তো এই জন্য এই গ্রাফটা এক্স অক্ষকে, সরি, মূল বিন্দুতে ছেদ করে না। মূলবিন্দু গামী হবে, তবে এটাকে আসলে এইভাবে লেখা হয়। আচ্ছা, দাঁড়াও, এটাকে মূলবিন্দু থেকে এই কিছু ডট ডট দিয়ে তারপরে এই গ্রাফটাকে আঁকা হয়, এটা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। ওকে। তো এইগুলো হচ্ছে সম্ভব হয় না জন্য এই গ্রাফগুলোকে মূলবিন্দুতে টাচ করানো হয় না। আচ্ছা, এখন আমি যদি আরেকটা গ্রাফ, এখন দেখো পিভি বনাম পি এর গ্রাফ, তো এইখানে পিভি, এইখানে পি। হ্যাঁ, তো পিভি বনাম পি অথবা পিভি বনাম ভিও হইতে পারে, আগে আমরা একটা শিখি। এখন দেখো পি আর ভি কি, এখানে আমরা তো যেটা আমরা সমীকরণ যে শিখছিলাম, পিভি ইজ ইকুয়াল টু কে ছিল না, কে এখানে কি, কে একটা কনস্ট্যান্ট। এখন একটা নির্দিষ্ট কোনো গ্যাস উপাদানের ক্ষেত্রে পিভি এর মানটা কি চেঞ্জ হবে যে কোনো অবস্থায়? একটা নির্দিষ্ট গ্যাস উপাদানের জন্য কিন্তু পিভি এর মান চেঞ্জ হবে না বয়লের সূত্র অনুযায়ী, কারণ পি এবং ভি এর গুণফল সবসময় ধ্রুবক, এটা তো একটু আগেই তো পড়লাম। হুম। তাহলে পি এবং ভি এর গুণফল যদি চেঞ্জ না হয়, সবসময় ধ্রুবক থাকে, তাহলে এই গ্রাফটাতে পিভি যে ওয়াই অক্ষ বরাবর লেখা হয়েছে, এই এই গ্রাফটার কি ওয়াই অক্ষ বরাবর কোনো চেঞ্জ হবে? না। তাহলে যদি ওয়াই অক্ষ বরাবর কোনো চেঞ্জ না হয়, তাহলে এটা হবে একটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। এটা কি বুঝছো? যে এইখানে এই এই গ্রাফটাতে কিন্তু ওয়াই অক্ষ বরাবর কোনো চেঞ্জ নাই, মানে তোমার, তুমি চাপের মান তো তুমি ধীরে ধীরে বাড়াইতেছো, এই যে বিভিন্ন পয়েন্টে চাপের মান তোমার বিভিন্ন, কিন্তু পি এবং ভি এর গুণফল সবসময় কনস্ট্যান্ট। এই গ্রাফটা কি ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এখন
তুমি এখানে পি এর জায়গায় যদি ভি দাও, তাও কিন্তু সেম গ্রাফই হবে, কারণ পিভি এর মান চেঞ্জ হবে না। এখন আমি যদি পিভি কে যদি এক্স অক্ষ বরাবর যদি দেই, এখন ধরো, এখন আমি এটা আঁকাইলাম, এই যে জি ভার্সেস পিভি এর গ্রাফ। তাহলে এটা বলো, এখন এখন পিভিটা এক্স অক্ষ বরাবর ফিক্সড হয়ে যাবে, এক্স অক্ষ বরাবর এর কোনো চেঞ্জ হবে না। এখন এক্স অক্ষ বরাবর যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে এই গ্রাফটা হবে কেমন? ওয়াই এই অক্ষের যেমন হবে, সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল। এগুলো ক্লিয়ার? এই গ্রাফ গুলো কিন্তু ভালোভাবে খুবই সুন্দর মতো এগুলা বুঝতে হবে এবং মাথায় রাখতে হবে। এখানে 4টা গ্রাফ যে করাইলাম, এগুলো বুঝছো সবগুলো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এরপরে, হ্যাঁ, এরপরে ম্যাথ আছে। এখন বয়েলের সূত্রের, এগুলা যে বয়েলের সূত্রের ম্যাথ, তুমি এগুলো বুঝবা আহ, কিভাবে যে এগুলা, এগুলা বয়েলের সূত্রের ম্যাথ। দেখো, ফার্স্ট ম্যাথটা পড়ো হ্যাঁ, তাপমাত্রা স্থির থাকবে। এখন দেখো, সেকেন্ড ম্যাথটায় তোমাকে এখানে বলে দিছে যে স্থির তাপমাত্রায়, বা ফার্স্ট ম্যাথটাই কিরকম কিছু ইঞ্জিনের বাতাস। দেখো, এখানে তোমার আয়তনের পরিবর্তন এবং এবং এখানে চাপের পরিবর্তন নিয়ে হিসাব করা। তো আয়তনের পরিবর্তন এবং চাপের পরিবর্তন নিয়ে যেহেতু হিসাব করা, এবং এখানে তাপমাত্রার কোনো ধরনের কথা বলা হয় নাই, তার মানে এখানে তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থির মানে এটা বয়লের সূত্রের ম্যাথ। তো বয়লের সূত্রের ম্যাথ মানে এটা, এই যে মেইন সূত্রটা লিখতে হবে, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এই সূত্রটা তো আমরা শিখছিলাম। এখন দেখো, এখন এখানে P1 কত? দেখো, চাপ 1 ATM থেকে 9.5 ATM এ রাখা হলো। 1 ATM। P2 হচ্ছে 9.5 ATM। V1 হচ্ছে 410 মিলিলিটার। এখন V2 হবে কত? তো এখন এখানে সবগুলা মান এখন লেখো। 1 ATM, V1 হচ্ছে 410 মিলিলিটার, ভি টু হচ্ছে 9.5 ATM, আর ভি টু এইখানে বের করতে হবে। তো এইখানে ভি টু আসে কত? 410 / 9.5, এটা আসবে 43.16 এত মিলিলিটার। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও, এটা সময়